হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আমাদের যেমন ডেইলি ক্লাস হচ্ছিল, তো আজকে আমাদের ডেইলি ক্লাস গ্যাসের আচরণের উপরই হবে। হ্যাঁ, এটা আমাদের ডে 3, ঠিক আছে। যেমন টিউশনে তোমরা ক্লাস করো, তো সেই রকম পরপর কিন্তু আমাদের ক্লাসগুলো আসছে, দেখতে পাচ্ছ। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখো, আমরা কি কি পড়েছিলাম একটু রিক্যাপ করিয়ে দিই। আমরা পড়েছিলাম বয়েলের সূত্র, পি ভ্যারিজাজ 1/v, ঠিক আছে, বা বলেছিলাম যে ভি ভ্যারিজাজ 1/p একই ব্যাপার। আবার আমরা পড়েছিলাম চার্লসের সূত্র, ভি ভ্যারিজাজ টি। আবার আমরা পড়েছিলাম ভি ভ্যারিজাজ এন। এই তিনটে জিনিস কিন্তু আমরা আগের দিনকে পড়েছিলাম। তো এখানে আমরা পড়বো, দেখো, বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাজ 1/p, এটা আমি জানি। আর সাইডে সাইডে কি লিখতে হবে বলেছিলাম, যারা নেই তারা কনস্ট্যান্ট। তার মানে এখানে কে কে নেই? এখানে টি নেই, ঠিক আছে, আর এন নেই। তাহলে টি এবং এন স্থির, ঠিক আছে, এটা একটা ট্রিক। চার্লসের সূত্র অনুযায়ী আমরা পড়েছিলাম ভি ভ্যারিজাজ টি, কারা নেই? এখানে পি নেই এবং এন নেই, তাহলে এরা স্থির। বেশ ভালো কথা। আবার অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাজ এন, তাহলে এখানে কে কে নেই? এখানে পি নেই, ভি নেই, তাহলে পি এবং ভি স্থির। লিখে দিলে, তিনটে সূত্রকে তুমি পরপর লিখে দিলে। কি বলেছিলাম? যখন এই ভেদের চিহ্ন থাকবে, এই যে, হ্যাঁ, প্রপোর্শনাল, বাঁ দিকে যদি কমন থাকে, তাহলে ডান দিকের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কি লিখবো? ভি ভ্যারিজাজ এন টি বাই পি, এটা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী পেলাম, ঠিক আছে। এখানে কিন্তু সবাই পরিবর্তনশীল, তার মানে পি, ভি, হ্যাঁ, টি, এন উভয়ই পরিবর্তনশীল। লিখে দেবে উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে। মানে এখানে সবাই কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে। তুমি এইটা পেয়ে গেলে। আর তুমি তো জানো যে যখনই এই চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে হয়, তখন একটা ধ্রুবক নিতে হয়। এখানে ধ্রুবকটা না হয়েছে আর। এই আর কে কি বলা হয় জানো? একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন, হ্যাঁ, গ্যাস ধ্রুবক। গ্যাস ধ্রুবক, দেখো ক্লিয়ার। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি পেয়ে গেলে? পিভি সমান এনআরটি। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম আদর্শ গ্যাস সমীকরণ, পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। কিছুই না, আমি তিনটে সূত্র একবার করে লিখবো, ঠিক আছে। তারপরে যৌগিক ভেদের সূত্রতে ফেলে দেবো। বয়েলের সূত্র লিখবো, চার্লসের সূত্র লিখবো, অ্যাভোগাড্রোর সূত্র লিখবো। তিনটে সূত্রকে একত্র করে দিলেই আমরা পেয়ে যাবো পি ভি ভ্যারিজাজ এন টি বাই পি। তাহলে ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, তাহলে গুণ করে দিলে পিভি সমান এনআরটি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। কোনটা কি এখানে লেখা আছে? এই আর এর না একটা মান আছে। আর তো ধ্রুবক, আমি মানছি যে পিভি সমান এনআরটি, এই আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। সব গ্যাসের জন্যই এই আর এর মান একই হয়। এই আর এর মান কত? এই আর এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এইটা হচ্ছে আর এর ভ্যালু। দেখো, বিভিন্ন একক পদ্ধতিতে এই আর এর মান কিন্তু বিভিন্ন হয়, হ্যাঁ, ঠিক আছে। যেমন ধরো, এই যে আর এর মান বিভিন্ন এককে লেখো, কোশ্চেন দিয়েই দিয়েছে। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান একক পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়। কিরকম? দেখো, যদি তুমি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্সে লেখো, তাহলে হবে 8.314, ঠিক আছে। এইটা করার দরকার নেই, দেবে না। যদি তুমি লিটার এটিএম এ লেখো, তাহলে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। যদি তুমি ক্যালোরিতে লেখো, তাহলে হবে আর ইকুয়াল টু 1.987। তো এই তিনটে ভ্যালু মনে রাখবে, এই তিনটে ভ্যালু, ঠিক আছে। এই তিনটে খুব ভালো করে মনে রাখবে। সব থেকে বেশি ব্যবহার হবে এই লিটার এটিএম এককে মানটা। বুঝতে পেরেছো? ওকে। যে এককে চাপ ও আয়তন নেওয়া হবে, খুব ভালো করে এই লাইনটা বুঝতে হবে। যে এককে চাপ ও আয়তন নেওয়া হবে, সেই অনুযায়ী আর এর মান ব্যবহার করতে হবে। এটা কখন? আমরা যখন ম্যাথ করব, ফিজিক্সের যখন কোনো ম্যাথ করব, তখন কিন্তু এই আর এর মানটা কি নেব, সেটা আমাকে একক থেকে বুঝতে হবে। বোঝা গেল? বলো, এইটুকু ক্লিয়ার? কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। রেগুলার কিন্তু তোমাদের টিউশনের মতোই ক্লাস এখানে আসবে। নেক্সট দেখো, এবার বলছে আদর্শ গ্যাস কাকে বলে। খুব ইম্পর্টেন্ট একটা কথা। যে কাল্পনিক গ্যাস, হ্যাঁ, গ্যাসের সকল সূত্র, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র, সব তাপমাত্রা ও চাপে সম্পূর্ণভাবে মেনে চলে, এবং যার অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নেই,
ও অণুর নিজস্ব আয়তন উপেক্ষণীয়, মানে নিজস্ব আয়তন কিছুই নেই, পাত্রের আয়তনের তুলনায় নিজের আয়তন কিচ্ছু নেই, তাকে আদর্শ গ্যাস বলে। তার মানে মুদ্রা কথা এইটুকু যে যারা চার্লসের সূত্র মানে, বয়েলের সূত্র মানে, অ্যাভোগাড্রো সূত্র মানে, সেই সমস্ত গ্যাস হচ্ছে কি আদর্শ গ্যাস, যে কোনো উষ্ণতাতে, মানে যে কোনো উষ্ণতাতে। কিন্তু আদর্শ গ্যাস বাস্তবে পাওয়াই যায় না, এটাই হচ্ছে একটা মজার ব্যাপার, বুঝলে? আদর্শ গ্যাসটা কিন্তু আমাদের পুরোপুরি একটা কাল্পনিক চিন্তা, আদর্শ গ্যাস কিন্তু বাস্তবে পাওয়া যায় না। এবার তোমরা অনেকে বলবে তাহলে স্যার পড়বো কেন যদি নাই পাওয়া যায়? আসলে বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায় তাদের নেচারকে বুঝতে হলে আগে আদর্শ গ্যাসের নেচারকে বুঝতে হবে, বুঝতে পেরেছ? এবার বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তবে সম্পূর্ণ আদর্শ গ্যাস নেই, তবে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস কম চাপ ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের নিকট আচরণ করে। তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কখন আচরণ করে? কম চাপ এবং উচ্চ তাপমাত্রায়, কম চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তারপর দেখো বলছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রথমত হচ্ছে আন্তঃআণবিক বল। আদর্শ গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। মনে করো এইটা একটা গ্যাস সিলিন্ডার বা গ্যাস জার, এখানে গ্যাস অণু আছে, বুঝতে পেরেছ? এবার এদের মধ্যে এটা যদি আদর্শ গ্যাস হয় তাহলে এরা কেউ কাউকে কিন্তু আকর্ষণ করবে না, কিন্তু বাস্তব গ্যাসে অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। তাহলে একটা পার্থক্য পেয়ে গেলে তুমি। ২ নাম্বার পার্থক্য বলছে এই অণুর নিজস্ব আয়তন। আদর্শ গ্যাসের অণুর নিজস্ব আয়তন উপেক্ষণীয়, মানে ধরা হয় নিজের আয়তন নেই বললেই চলে, পুরো শূন্য, ঠিক আছে? কিন্তু বাস্তব গ্যাসের অণুর নিজস্ব আয়তন থাকে এবং তা গণনায় প্রভাব ফেলে, ঠিক আছে? ৩ নাম্বার গ্যাস সূত্র মান্যতা। আদর্শ গ্যাস সব তাপমাত্রাতে পিভি সমান এনআরটি মেনে চলে, সম্পূর্ণভাবে মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় এই সমীকরণ মানে। আচ্ছা ১ মিনিট, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় মানে না, বোঝা গেল কি বললাম? মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপ, এই সময় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিন্তু যদি এটা উল্টে দিই, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা করি, তাহলে কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে না। কিন্তু যারা আদর্শ গ্যাস তারা যে কোনো অবস্থাতে পিভি সমান এনআরটি মেনে চলবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? খুব ভালো করে পার্থক্য তিনটে করে রাখবে, তোমাদের কিন্তু পার্থক্য দেয়, তোমরা ছক করেও পার্থক্য লিখতে পারো, আমি এখানে এরকম দিয়ে দিয়েছি। তোমরা যদি ভাবো যে আমি ছক করবো, বাঁ দিকে লিখবো আদর্শ গ্যাস, ডান দিকে লিখবো বাস্তব গ্যাস, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপরে দেখো, তারপরে বলছে গ্যাসের গতীয় তত্ত্বের 4টি স্বীকার্য লেখো। দেখো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মানে গ্যাস সম্পর্কে আলোচনা করতে গেলে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য পড়তে হবে। গতীয় তত্ত্বের স্বীকার্য মানে আমি কিছু জিনিস ধরে নিয়েছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে? তো সেইটা জানতে হবে যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি ধরে নিয়েছি। দেখো কি বলছে যে গ্যাস অণুগুলো অসংখ্য অতি ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, তারা সর্বদা এলোমেলোভাবে চলাচল করে, এটা প্রথম অ্যাজাম্পশন। তার মানে কি? মানে এইখানে মনে করো গ্যাস জারে গ্যাস আছে, তো ওই অণুগুলো হবে খুবই ক্ষুদ্র, আর এরা কখনোই দাঁড়িয়ে থাকে না, এরা সবসময় এদিক এদিক ওইদিক ওইদিক করে। গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় উপেক্ষণীয়, মানে নিজস্ব আয়তন থাকে না বললেই চলে। বেশ। ৩ নাম্বার অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, হবে। ৪ নাম্বার অণুগুলো পরস্পরের সাথে এবং পাত্রের প্রাচীরের সাথে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করে এবং এই সংঘর্ষের ফলে গ্যাসের চাপ উৎপন্ন হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি একটু বুঝিয়ে বলি। মানে ধাক্কার আগে এবং ধাক্কার পরে গতিশক্তি একই থাকবে, বোঝা গেল? ধাক্কার আগে এবং ধাক্কা লাগার পরে গতিশক্তি একই থাকবে। এবার ওই বারবার যে পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে এই জন্যই কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি হচ্ছে। এই যখন এলোমেলোভাবে যাতায়াত করছে তখন তো পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আর তখনই চাপ উৎপন্ন হচ্ছে। এবার আমরা পড়ব মুক্ত পথ। গ্যাসের কোনো অণু এক সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষের পূর্ব পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। স্যার একটু বুঝিয়ে বলুন। মনে করো এখানে গ্যাস আছে, একটা মলিকিউল কি করলো,
এখান থেকে এখানে গেল, তারপরে একটা ধাক্কা লাগলো এখানে গেল, তারপরে আবার একটা ধাক্কা লাগলো এখানে গেল। এই যে দুটো ধাক্কা, হ্যাঁ, এই একটা ধাক্কা আর এই একটা ধাক্কা, এই দুটো ধাক্কার মাঝে যে পথটা সে গেল, এইটাই হচ্ছে মুক্ত পথ। আর এই পথটা কিন্তু সবসময় সরলরৈখিক পথ হবে, বুঝতে পেরেছ? আর গড় মুক্ত পথ কি তাহলে? গ্যাসের অণুগুলোর অসংখ্য মুক্ত পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, অনেক মুক্ত পথের গড় আমি যদি নিই তাহলে তাকে বলা হবে গড় মুক্ত পথ। ঠিক আছে, সব অণুর সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলির গাণিতিক গড়ই হলো গড় মুক্ত পথ। তাহলে দেখো, গড় মুক্ত পথও কিন্তু আমরা পড়ে ফেললাম। ওকে, মোটামুটি আমাদের থিওরি পার্ট কিন্তু কমপ্লিট গ্যাসের আচরণের। আর এই প্যারালালি আর একটা সিরিজ ডেলি আসবে, সেখানে শুধু প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে। মানে এইখানে তোমরা কি করছো, চ্যাপ্টার ওয়াইজ পড়ছো, আর ওখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে। আর কোশ্চেন ব্যাংকের সলিউশন তো আসছেই, যেটা দেখতেই পাচ্ছ তোমরা, ম্যাথেরও আসছে, আবার ভৌত বিজ্ঞানেরও আসছে। ঠিক আছে, তো রেগুলার ক্লাসে এসো, গ্যারান্টি দেখবে রেজাল্ট ভালো হবেই। এবার দেখো, বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা একটু দেখি। আচ্ছা, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি দেখলাম, পি ভ্যারিজাজ 1/v, এটা তো জানি নাকি? ঠিক আছে, এবার আরেকটা কথা বলো, এখানে লিখবে কিন্তু যে এম এবং টি স্থির, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, এই দুটো না হলে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। আবার আমরা জানি যে আয়তন, আয়তন সমান ভর বাই ঘনত্ব, ভি সমান m/d, জানি তো নাকি? এবার দেখো, একটা কথা বলি আমি, এই যে এই জায়গাটায় আমি তো এটাও লিখতে পারতাম যে ভি ভ্যারিজাজ 1/p, একই তো ব্যাপার। এম তো ধ্রুবক, তুমি তো এখানেই বলেছো যে এম স্থির, তাহলে এম যদি স্থির হয় তাহলে ভি ভ্যারিজাজ 1/d, এখানে ভি ভ্যারিজাজ 1/p আর এখানে ভি ভ্যারিজাজ 1/d। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এটা তো বলতে পারি যে 1/p ভ্যারিজাজ 1/d, 1/p ভ্যারিজাজ 1/d। ঠিক আছে, তাহলে 1/p ভ্যারিজাজ 1/d যদি হয়, তাহলে উল্টে দাও, তাহলে p ভ্যারিজাজ d। দেখো, তাহলে চাপ যদি বাড়ে ঘনত্ব বাড়বে, এই প্রমাণটাও ভালো করে করে রেখো। তোমরা যদি অভিনব পাবলিকেশনের বই পড়ো, দেখবে এটা জেনে রেখোতে আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা, সেটা আমি আগেই বলে দিয়েছি আগের ক্লাসে। তাহলে মোটামুটি আমাদের গ্যাসের আচরণের থিওরি পোর্শন, থিওরি পোর্শন কিন্তু কমপ্লিট। ঠিক আছে, থিওরি কমপ্লিট হলো, আর কয়েকটা অঙ্ক করাবো। আর একটা ক্লাস আসবে থিওরিটিক্যালের, আর একটা ক্লাস আসবে, সেটা আমি আজকেই নিয়ে চলে আসবো। আজকে আমাদের তো হলো ডে 3, তো আজকেই আমি ডে 4 লিখে আপলোড করে দেবো। সেখানে দেখবে অঙ্ক করা থাকবে, তো অঙ্কগুলো একটুখানি সলভ করে নিও, তাহলে গ্যাসের আচরণ তোমাদের ভালো করে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এরপরে ভাবছি পর্যায় সারণী, তো মোটামুটি একটা ভিডিও দেওয়া আছে পর্যায় সারণী, তো এরপরে ভাবছি সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন নিয়ে আসবো, বা আলো নিয়ে আসবো, দেখা যাক। ঠিক আছে, তো আর হ্যাঁ, অবশ্যই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।